আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোল টাটা 21 রাতের আজকের আয়োজনের পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌস আহমেদ থাকছি আপনাদের সাথে। আজ রাজনীতি নিয়েই আবার কথা বলতে চাচ্ছি আমরা, এবং সেখানে বলতেই হচ্ছে সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির পক্ষ থেকে একটি বক্তব্য এসেছে এবং সেখানে বলা হচ্ছে তিন পরাশক্তির এরকম একটি আওয়াজ যখন ওঠে যে সেই পরাশক্তির কারণেই নির্বাচনের এক ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত করা হয়েছে, জাতীয় পার্টি কোন চাপে পড়ে নির্বাচনে গিয়েছে সেরকম একটি উক্তি এসেছে, এবং সেখান থেকে আবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে কোন চাপে পড়ে তারা নির্বাচনে এসেছে পরিষ্কার করতে হবে। এবং রাজনীতিতে যখন এই কথাগুলো আবার নতুন করে আসে, বিশেষ করে পরাশক্তির বিষয়টা আসে, তখন ভাবতেই হয় আমাদের এই দেশীয় রাজনীতিতে সত্যিকার অর্থেই পরাশক্তির ভূমিকা কতটুকু, নির্বাচনের সময় কতটা ছিল, এখনও কতটা রয়েছে, সেই সার্বিক বিষয়টা নিয়ে আজকে আমরা বসতে চাচ্ছি নিটোল টাটা 21 রাতের এই আয়োজনে। এবং নিটোল টাটা 21 রাতের এই আয়োজনে যাদের মাধ্যমে এই আলোচনাটা আমরা আজকে এগিয়ে নিয়ে যেতে চাই তাদের সাথে আপনাদের আমি আলাপ করিয়ে দিব। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন আমিনুল ইসলাম আমিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। মাঝে রয়েছেন শেখ রবিউল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং সর্বডানে আজ আমরা পেয়েছি মাসরুর মাওলা, তিনি রয়েছেন উপদেষ্টা জাতীয় পার্টি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। মাসরুর মাওলা, আপনাকে দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই, কারণ যেহেতু জাতীয় পার্টির একটি মিটিং থেকে এ ধরনের বক্তব্য এসেছে, এই পরাশক্তির ব্যাপারটা উচ্চারিত হয়েছে, সেই জায়গায় আবার আওয়ামী লীগ বলেছে এটা পরিষ্কার করতে হবে। সত্যিকার অর্থে আপনারা পরিষ্কার হতে পেরেছেন কি না যে কোন তিন পরাশক্তি বা কিভাবে সেই চাপটা তৈরি হলো? থ্যাংক ইউ আমিনুল ভাই, রবিউল ভাই, সালামালাইকুম, 21 থ্যাংক ইউ। আসলে আওয়ামী লীগ যদি এই কথা বলে থাকে তাহলে তো এরপরে আর কোনো উত্তর থাকে না, কারণ ইলেকশন হয়েছে আওয়ামী লীগের আন্ডারে। আওয়ামী লীগ ভালো করেই জানে কোন পরাশক্তির মাধ্যমে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছে। জাতীয় পার্টি এইভাবে নির্বাচনে কোনোদিন প্রস্তুত ছিল না, যেতে চাইও নাই। জাতীয় পার্টির ভিতরে আমি আগেও বলেছি, এখনও বলি, জাতীয় পার্টির ভিতরে 3 থেকে 4 জন আমাদের সিনিয়র কিছু নেতা আছেন যাদের ব্যক্তি স্বার্থের জন্য জাতীয় পার্টিকে নির্বাচনে ঢুকতে হয়েছে। আমাদের জিএম কাদের সাহেব, উনি প্রত্যেক যতগুলি মিটিং হয়েছে জেলার সঙ্গে, আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট সঙ্গে যেগুলো মিটিং হয়েছে, সেই মিটিংয়েও উনি ওদের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়েছে, তোমরা বলেন নির্বাচনে যাবো কি যাবো না। তারা পর্যন্ত বলেছে আপনার উপর ছেড়ে দিলাম স্যার, আপনি যারা ভালো বোঝেন পার্টি সেটা করবেন। তো সেই হিসেবে আমাদের বোর্ডের যারা আছে সিনিয়র সবার সঙ্গে মিটিংয়ে বসা হয়েছে, তাদের বক্তব্য হলো আমরা ইলেকশনে যাব। তো তোমরা যখন ইলেকশনে যাবা তো ঠিক আছে যাও। এখন নির্বাচনে যখন আমরা গেলাম তখন তারা আবার যারা বুঝতে পেরেছে তাদের সিট কনফার্ম না, তারা ইউ টার্ন নিয়ে নিয়েছে, কেউ আছে ব্যাংক দেউলিয়ে, এই হলো পরিস্থিতি। এখন কথা হলো মাসরুর মাওলা, এখানে একটু জানতে চাই সুনির্দিষ্টভাবে কোন চাপে পড়ে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছে। আপনি বললেন যেটা ক্ষমতাসীন আওয়ামী লীগ দল খুব পরিষ্কার, তারা জানেন, আপনারাও পরিষ্কার কোন চাপে পড়ে গিয়েছেন, কিন্তু জনসাধারণ কি জানে কিনা, 7 জানুয়ারির আগে জানতো কিনা যে কোন চাপে পড়ে জাতীয় পার্টি আসলে এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছে, সেটা কি তখন আপনারা পরিষ্কার করেছিলেন কিনা? দেখেন, জনগণ অনেক কিছু থেকে, জনগণ এখন সব কিছু জানে, জনগণের কাছে কোনো হাইড করা যায় না। যারা এখন আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করবে তারা কেউ হয়তো অ্যান্টি জাতীয় পার্টি হবে বা অ্যান্টি গভর্নমেন্ট হবে বা কেউ ইন ফেভার অফ গভর্নমেন্ট হবে, এরাই এই ধরনের কথাবার্তা বলবে বা ক্রিটিসাইজ করবে। জিএম কাদের সাহেব প্রত্যেকটা এই যে লাস্ট যেটা সেশনেও কিন্তু অনেক কিছু প্রবলেমস তুলে ধরেছেন। তো সেটার মধ্যে কথা হলো যে জনগণের কোন জিনিসটা জানা বাকি আছে, বাকি নাই বলেন আমাকে। জনগণ সব কিছু জানে যে কার শক্তিতে, কার স্ট্রেংথে, কার ইয়েতে আমাদেরকে বন্দুকের নলে আমাদেরকে নির্বাচনে নিতে হয়েছে, এইটা জনগণ ভালো করেই জানে। কারণ আপনিও জানেন, আমি আর ওপেনলি যদি বলি অমুক 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 আমাকে নির্বাচনে নিয়ে গেছে, আমি কি এখান থেকে বেরিয়ে কি বাসায় পৌঁছতে পারবো না, সেটাও আমাকে চিন্তা করতে হতো। আমাকে যা বলতে হবে, আমাকে টেকনিক্যালি কথাগুলি বলতে হবে। এখন আমি তো ওপেনলি নাম দেব। আপনি বলছেন জনগণ জানে, জনগণ আসলেই এখন জনগণও তো অনেক বেশি আমরা বলি যে বিচার বিশ্লেষণে সক্ষম, এই কথাটা আমরা সবসময় বলি, কিন্তু সেই জায়গাটায় রাজনীতিবিদ হিসাবে বা একটি রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির কি দায় ছিল না এটা 7 জানুয়ারির আগেই জনসাধারণকে, জনগণ যতই নিজের মতো করে জানুক না কেন, জনসাধারণের সামনে সেই ধরনের কোনো বক্তব্য আসা,
সেই দায়টা মনে করেছিল কিনা, আর এখন কোন তাগিদ থেকে এই বক্তব্য এতদিন পরে আসলো? দেখেন, জনগণকে তো জনগণের ক্লিয়ারেন্স নিয়েই, জনগণের ম্যান্ডেট নিয়েই আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নির্বাচনে যাব না। এটা আমাদের পরিষ্কার ছিল। লাস্ট মোমেন্টে এই যে আমাদের কিছু সিনিয়ররা ডিসিশন নিলে নির্বাচনে না না, সেই জায়গায় আমার প্রশ্নটা যে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা সেই সিদ্ধান্তে গিয়েছিলেন, সেই জনসাধারণের ম্যান্ডেট নেওয়া সিদ্ধান্ত থেকে যখন সরে আসলেন তখন সেটা দায় অনুভব করেছিলেন কিনা যে জনসাধারণকে এটা জানানো দরকার? এখন দেখেন, নির্বাচনে প্রভাব ফেলতে পারতো। এখন কথা হলো কি, কোন সময়টা জানাবো? লাস্ট মোমেন্ট যেদিন আমাদের প্রত্যাহারের দিন, সেদিন জানাবো? সেদিন পর্যন্ত তো আমরা উই আর গ্রাউন্ডেড। আমরা আমাদেরকে যে কোনোভাবে আমাদেরকে রাখা হয়েছে নির্বাচনে যেতে হবে। আমার নির্বাচনে এখন যদি না যাই, আরেকটা গ্রুপ একটা তৃতীয় শক্তি রেডি করে রেখে দিয়েছে, যদি কাদের সাহেবের নেতৃত্বে যদি নির্বাচনে না যাওয়া হয় ওদেরকে আমরা লিগালাইজ করে দিব, ওদের হালাল করে দিব, দিয়ে ওদেরকে নিয়ে আসবো ফ্রন্টে। তো তাহলে এখন কথা হলো কি, আমাকে জাতীয় পার্টি বাঁচাতে হবে। আমি যদি মনে করি যে না, আমার জাতীয় পার্টি মরে যাক, ওরা নির্বাচনে যাক, তাহলে তো আমার দেশের স্বার্থ হলো না। দেশের স্বার্থ দেখার জন্য আমাকে কি করতে হচ্ছে? আমাকে অ্যাটলিস্ট মনে হচ্ছে না জাতীয় পার্টিটাকে বাঁচাতে হবে। তো জাতীয় পার্টিকে বাঁচানোর জন্য জাতীয় পার্টি নির্বাচনে গেছে। আচ্ছা, নির্বাচনে বাধ্য হয়েছে যেতে। এখন আপনি একটা জিনিস দেখেন, আজকে যদি জাতীয় পার্টি যদি কোনো কারণে বলতে নির্বাচনে যাব না, ওই গ্রুপটাকে দাঁড় করাতো, ওই গ্রুপ সংসদে আসতো, তখন কি আমরা ব্যস্ত থাকতাম? জিএম কাদের আজকে যেভাবে কথা বলছেন, এই কথা বলারও তো স্কোপ পাইতেন না। আইদার ইন জেল আর অন্য কিছু একটা হয়ে যেত। তাহলে নেপথ্যে হয়তো আরও অনেক কথা রয়েছে। আপনি যতই ভাবছেন যে জনসাধারণ সবটা জানেন, এমনও হতে পারে জনসাধারণ এখনো সবটা জানেন না। জানলে তো নানান ধরনের সেই প্রতিফলন রাজনীতিতে চলেই আসে। অনেক কিছু জানেন না, ট্রু কিছু কিছু জিনিস আছে যেটা পাবলিকলি বলা যায় না। আমি মনে হয় আরো বেশ কিছুটা সময় আপনাকে দিতে পারবো যদি আপনি নেপথ্যের সেই কথাগুলোও তুলে ধরতে চান। আমি একে একে বাকিদেরকে একটু শুনে নিই। আমিনুল ইসলাম আমিন সেই জায়গায় মাশরুর মাওলা বলছেন যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ব্যাপারে খুব ভালো পরিষ্কার। তাহলে আপনাদের দলের একদম সাধারণ সম্পাদকের পক্ষ থেকে আবার পরিষ্কার হতে মানে পরিষ্কার করবার যে না, জাতীয় পার্টিকে এটা পরিষ্কার করতে হবে, এরকম বক্তব্যটা যখন আসে, সেটা কি আসলে তাহলে শুধুই নাটকীয়তা? কারণ বাকিটা আপনারা জানেন এরকম। ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা জানাচ্ছি বিজ্ঞ আলোচক এবং সম্মানিত দর্শক সবাইকে। দেখুন, আমার মনে হয়েছে মাশরুর মওলা ভাই যে বক্তব্যটি দিয়েছেন সেখানে কিন্তু কন্ট্রাডিক্ট করছে। উনি বলছেন যে এটা আওয়ামী লীগই সবচেয়ে ভালো জানে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো বলেনি যে জাতীয় পার্টিকে আমরা নির্বাচনে প্রেশার দিয়ে এনেছি। জাতীয় পার্টির চেয়ারম্যানই বলেছে যে আমাদের উপরে প্রেশার ছিল। তো যেহেতু জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছে তাদের উপরে প্রেশার ছিল, তো কি প্রেশার ছিল এটা ক্লিয়ার করার দায়িত্ব জাতীয় পার্টির। উনি যেটা বলেছেন যে এটা আওয়ামী লীগ জানে, তাহলে আওয়ামী লীগ তো সে দাবি করেনি। তাহলে আওয়ামী লীগ যেটা দাবি করেনি সেটা আওয়ামী লীগ কেন ক্লিয়ার করবে? যারা দাবি করেছে তাদেরই ক্লিয়ার করা দরকার। এক, দ্বিতীয়ত উনি যেটা বললেন যে আমরা নির্বাচনে এসেছি এই কারণে দেশের স্বার্থে এবং দল বাঁচানোর জন্য। তাহলে দেশের স্বার্থে এবং দল বাঁচানোর জন্য এসে থাকে, তাহলে এখানে প্রেশার আসছে কেন? তাহলে প্রেশার কেন বলছে যে আমাদের উপর চাপ ছিল, এটা কেন বলছে? কথাগুলো আর যদি আমি আরও একটু বড় আপনার মানে পরিসরে যাই, আচ্ছা, সেখানে আপনি দেখবেন যে বিশ্বজুড়ে পরাশক্তি বলেন অথবা ছোট শক্তি বলেন, যে রাজনীতি, পরিবার, সমাজ, প্রেশার, চাপ সবসময় ছিল। এটা তো নতুন কিছু না, এটা মানুষের সহজাত প্রবৃত্তি, প্রেশার দেওয়া। আমি যদি ৭১-এর মহান মুক্তিযুদ্ধের দিকে তাকাই, তখন তো পরাশক্তি আমেরিকা আমাদের বিরুদ্ধে ৭ম নৌবহরও পাঠিয়েছিল, কিন্তু সেই নৌবহরের ভয়ে যদি আমরা যুদ্ধ না করতাম তাহলে তো আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। অর্থাৎ প্রেশার কেউ দিতেই পারে, সে প্রেশারটা আমি নিব কি না, সে প্রেশারটা যদি আমি না নেই তাহলে আমার জীবন চ্যালেঞ্জের মুখে যাবে। সে চ্যালেঞ্জ আমাকে নিতে হবে, আমাকে বাঁচার জন্য অথবা মরার জন্য, তখনই আপনি সফল। আচ্ছা, তারপরে আপনি যদি আমেরিকা এখন এখন বলা হচ্ছে যে ইউনিপোলার ওয়ার্ল্ড, আগে যেটা ছিল সেই জায়গায় এখন নাই। এখন তার বিপরীতে রাশিয়া এবং চায়না একটু একটু করে মাথা ছড়া দিচ্ছে। তো সেখানে সেই আমেরিকাতে গত নির্বাচনে বলা হলো যে সেখানে পুতিনের প্রভাব ছিল যখন আপনার ট্রাম্প জয়লাভ করলো। হ্যাঁ, আবার গত পরশু বিভিন্ন জাতীয় দৈনিকে দেখলাম যে খোদ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলছেন যে চায়না তাদের নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। তো এখন এগুলো তো রাজনৈতিক জীবনের অনিবার্য অনুষঙ্গ, তো আপনাকে তো সেটা অতিক্রম করতে হবে। এখন
আপনি সেটা অতিক্রম করতে পারবেন না, তারপরে এসে আরেক দলের উপর দোষ চাপাবেন, এটা তো আমি মনে করি অজুহাত। হ্যাঁ, এবং অজুহাত সবসময় কিন্তু ব্যর্থ মানুষরাই দেয়। আমি উইথ ডিউ রেসপেক্ট টু জাতীয় পার্টির চেয়ারম্যান, আমি যেটা বলতে চাই যে তারা তো অবশ্যই একটি বড় রাজনৈতিক দল। তো অ্যাজ এ পার্টির চেয়ারম্যান উনি নির্বাচিত হয়েছেন। আচ্ছা, উনি কি ওনার অন্য যারা প্রার্থী ছিলেন, অন্তপক্ষে যে 26টি আসনে আওয়ামী লীগের সাথে অলিখিত সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগ নৌকা প্রার্থী দেয়নি, সেখানে অথবা যেখানে সমঝোতা হয়নি তারা নিজস্ব প্রার্থী ছিল, সেখানে কোথাও বাংলাদেশে উনি কি তাদের প্রার্থীকে জয়লাভ করার জন্য উনি কোনো প্রচারণায় অংশ নিয়েছিলেন? উনি একটা ভিডিও কনফারেন্স করেছিলেন? এখন তো যেতেও হচ্ছে না শ্বশুরিতে, ভিডিও কনফারেন্স করেছিলেন। অথবা ওনার মহাসচিব সে কাজটাই করেছিলেন। ইভেন উনি কি তার স্ত্রীর ভোটে প্রচারণা চালিয়েছেন? এখন মানুষ যদি ভোট না দেয় ওদেরকে, তারা যদি ঘরের মধ্যে বসে থেকে যদি মনে করে যে আওয়ামী লীগ আমাকে পাশ করিয়ে দেবে, তাহলে এটা তো তাদের দীনতা, তাদের রাজনৈতিক মানে সীমাবদ্ধতা। এখন আমার রাজনৈতিক সীমাবদ্ধতা তাই আমি আরেকজনের উপর চাপাবো কেন? এখন কেউ তো আপনাকে তুলে খাওয়াবে। রাজনৈতিক সীমাবদ্ধতা না, রাজনৈতিক অসহায়ত্ব। কারণ দলের মধ্য থেকে যখন একদম সেই নেতৃত্ব জায়গা থেকে আরো বক্তব্য আসে, গৃহপালিত বিরোধী দল থেকে যখন এখন কৃতদাস শব্দটাও যুক্ত করা হয়। আমার কথা হচ্ছে আমি আপনাকে প্রেশার সম্পর্কে একেবারে খুব ক্লিয়ার কথা বলেছি। তো এখন আপনি যদি এত অসহায় হন তাহলে আপনি রাজনীতি করবেন কেন? আপনি অন্য কাজ আছে সেটা করেন। এটা তো ক্ষমতার খেলা, এখানে তো অনেক কিছু হয়। এটা শুধু বাংলাদেশে না, বিশ্বজুড়ে হচ্ছে। আপনি এই যে আমরা যেটা বলি বা পৃথিবীর যেটা স্বীকৃত যে ভারত হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সেখানে তো কেজরিওয়ালকে একটা ঠুনকো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কেজরিওয়ালের পার্টি কি নির্বাচন বয়কট করছে? অথবা সেখানে আমরা দেখেছেন যে রাহুল গান্ধী তিনি মোদিকে নিয়ে সরাসরি কোনো আক্রমণ করেনি, তিনি শুধু বলেছেন যে মোদি উপাধিধারীরা ম্যাক্সিমাম চোর হয় কেন, তাতে তার বিরুদ্ধে একটা মামলা হলো। মামলা হওয়ার কয়েকদিনের মধ্যেই তাকে সাজা দেওয়া হলো। সাজা হওয়ার সাথে সাথে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে গেল, তাকে সংসদ সদস্যের বাড়ি ছাড়তে হলো এবং তিনি হাইকোর্টে গিয়েও রায় পেলেন না, উনি সুপ্রিম কোর্টে গেলেন। কি বলেছেন? মোদিকে চোর বলেনি, মোদি উপাধিধারীরা অধিকাংশ চোর হয় কেন। আর বাংলাদেশে বিএনপি বা তাদের এলাইরা প্রতিদিন শেখ হাসিনাকে ফেসিস্ট থেকে শুরু করে বলছে না, সমালোচনা করছে না, এমন কোনো অশ্লীল কোনো শব্দ নেই। কই কারোর বিরুদ্ধে সেরকম কিছু হচ্ছে না। কিন্তু সেখানেও আবার দেখেন রাহুল গান্ধী এই কারণে নির্বাচন থেকে দূরে নেই তাদের দল। তারা মনে করছে যে রাজনৈতিক প্রক্রিয়ায় সরকারকে চ্যালেঞ্জ করার অথবা অনিয়মকে চ্যালেঞ্জ করার একমাত্র মাধ্যম হচ্ছে ভোট এবং জনগণ। সেই জনগণের কাছে যেতে হবে। তো এখানে আপনি অসহায়ত্ব যদি প্রকাশ করেন তাহলে তো হবে না। আর তাছাড়া মাসুদ ভাই তো ক্লিয়ারলি বলেছেন যে আমি দেশের সাথে নির্বাচনে গিয়েছি, আমি দলের বাঁচাতে গিয়েছি, এবং উনি আরেকটা কথা ইন্ডিকেট করেছেন যে তাহলে আরেকটা শক্তি রেডি ছিল। হয়তো যদি উনি এটা বলে রোশনের সাথে, হ্যাঁ উনি যদি গণতন্ত্রের স্বার্থে আমি নির্বাচনে না গেলে তাহলে গণতন্ত্রের স্বার্থে দ্যাটস গুড। তাহলে আরেক পার্টিকে দাঁড় করিয়ে দিতে হবে। গণতন্ত্রের স্বার্থে যদি হয়, গণতন্ত্রের স্বার্থে যদি হয় তাহলে সেটা বলুক না যে গণতন্ত্রের স্বার্থে আমরা বলে দিয়েছি, তাহলে সেখানে বলা হবে কেন প্রেসার? নির্বাচনে না যাওয়া মানে অগণতান্ত্রিক। দেখেন নির্বাচনে না যাওয়া অগণতান্ত্রিক। মাওলাবাদের একান্ত দলীয় ইন্টারনাল বিষয়, সেটা নিয়ে আমার কথা বলাটা কতটুকু যৌক্তিক হবে জানি না। কিন্তু যেহেতু রাজনীতি করি, সেখানে রাজনৈতিক কর্মী হিসাবে আমি যে প্রশ্নটা উত্তর জানতে চাই, সেখানে রওশন এরশাদ হচ্ছে তাদের পার্টির প্রধান উপদেষ্টা। আপনি দেখুন নির্বাচনে যাওয়ার পরে জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদের সমর্থক একজন প্রার্থীকে নমিনেশন দেয় নাই, শুধু তার জন্য করুণা করে ময়মনসিংহ সিটটা রেখে দিয়েছে। জানেন না তো, এই যে আপনারা বলা উচিত না এটা, যে আপনি জানেন না। আমি তো আপনি যখন বলবেন আপনার বেলায় বলবেন, আমি বলছি কি, আমি অকপটে বলেছি যে এটা তাদের ইন্টারনাল বিষয়। বাট আমি দৃশ্যত যেটা দেখেছি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেটা আমার দৃষ্টিকোণে লেগেছে। এরপরে আপনারা বলবেন নিঃসন্দেহে আপনাকে আবারও শুনবো আওয়ামী লীগের পক্ষ থেকে যে ধরনের বক্তব্য আমরা সেটাও শুনে নিলাম, যে পরিষ্কার হবার বিষয়টা কতটা পরিষ্কার আপনি সেটা পরিষ্কার করেন। শেখ রবিউল আলম, আপনারা কতটা পরিষ্কার? যদি চাপ অনুভব জাতীয় পার্টি আগে করে থাকতো, এটা মনে করেন কিনা যে তাহলে তারা সেটা আগে কেন বলেনি, এখন কেন বলছে? তাহলে তারা পরিষ্কার থেকেও কেন জনগণকে পরিষ্কার করলো না? জনগণকে পরিষ্কার করলে নির্বাচনের উপর জনগণের প্রভাবটা অন্যভাবে পড়তে পারত কিনা? ধন্যবাদ আপনাকে প্রিয় দুই সহ আলোচক এবং যারা যুক্ত আছেন। আমরা তো 14 বছর আগেই পরিষ্কার, যেদিন তত্ত্বাবধায়ক সরকার প্রথা আওয়ামী লীগ বাতিল করে ক্ষমতায় নিজেদের অধীনে থেকে নির্বাচন করতে চেয়েছে, সেদিন এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে কোনো মূল্যে আওয়ামী লীগ ক্ষমতা চাই। 14 তো তা প্রমাণিত হয়েছে, 18-তে হয়েছে, 24-ও তা হলো।
না, এখন পরাশক্তির বিষয়টা একটু জানতে চাচ্ছি। পরাশক্তি উনি বলেননি, শক্তিশালী রাষ্ট্র বলেছেন। পরাশক্তি পৃথিবীতে 5টি স্বীকৃত, তাতে 3 পরাশক্তি এখানে হবে না। আমি যদি বুঝে থাকি উনি মিন করতে চেয়েছেন রাশিয়া, চায়না এবং ভারত। ভারত পরাশক্তি নয়, শক্তিশালী রাষ্ট্র বলেছেন উনি। আমি ওনার বক্তব্যটা শুনেছি, উনি বলেছেন 3টি শক্তিশালী রাষ্ট্র। আমরা পরাশক্তি বানিয়ে ফেলেছি আর কি, না বুঝে। হ্যাঁ, গণমাধ্যমে আসতেই পারে। গণমাধ্যম তো অনেক কিছু গভীরেও যাওয়ার চেষ্টা করে না। পরাশক্তি কারা তাও হয়তো আমার মনে হয় অনেক গণমাধ্যমের সাংবাদিকরা জানে না। 5টি শক্তিশালী রাষ্ট্র হলো পরাশক্তি, যাদের ভেটো ক্ষমতা রয়েছে জাতিসংঘে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য তারা। যাই হোক, সেটা নাই যাই, 3টি শক্তিশালী রাষ্ট্রের কথা উনি মিন করেছেন। তারা চেয়েছিল যে এই সরকারটি ক্ষমতায় থাকুক, তাদের চাপ ছিল এবং সরকারের চাপ ছিল জাতীয় পার্টি যাতে নির্বাচনে যায়। এই যে বক্তব্য যদি আপনি বলেন, এই বক্তব্যটা বাংলাদেশের রাজনীতির এবং গণতন্ত্রের যে জরাজীর্ণ চিত্র তার একটা বাস্তব। আজকে দেখেন, আমরা অনেক আগেই জানি যে নির্বাচন ব্যবস্থাপনাটা আওয়ামী লীগ দখল করে নিয়েছে। হ্যাঁ, নির্বাচন কমিশনের শুধু দায় হচ্ছে ক্ষমতাশীল দলের ইচ্ছাধীন ফলাফলটা গেজেটে প্রকাশ করা আর নির্বাচনের নামে একটা শিডিউল ঘোষণা করে দেওয়া। মানুষ ভোট দেবে অবাধে, সব প্রার্থী সব রাজনৈতিক দল সমান সুযোগ পাবে, সেটা এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য নির্বাচন কমিশন ফাংশন করে না। আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভাই এবং বোনেরা দায়িত্ব নিয়ে নিচ্ছে যে সরকারি দলের সমর্থিত প্রার্থী বা মনোনীত প্রার্থীকে উইন করানোর। এই অবস্থা 14-18-2024 চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, অর্থাৎ আমরা আগের থেকেই অবগত আছি। এখন এই যে ধরনের চাপ প্রয়োগ, তাই না, একটা নির্বাচনকে কেন্দ্র করে একটি দলের মধ্যে বিভাজন তৈরি করা, একটা দলকে নির্বাচনে যেতে বাধ্য করা, নতুন একটা দল তৈরি করা, কাউকে ভাগিয়ে আনার চেষ্টা করা, ভাঙন তৈরি করার চেষ্টা করা, এগুলি কখন হয়? যখন ক্ষমতাশীল দল একটা ক্রেডিবল নির্বাচন করতে অসহায় হয় বা অসমর্থ হয়। আচ্ছা, সেই চেষ্টা তো নির্বাচন আগে ছিল। আমি একটু জেনে নেই আপনার কাছ থেকেও যে জাতীয় পার্টির মধ্যে যে ভাঙন, সেটার উপরেও আওয়ামী লীগের প্রভাব রয়েছে, আপনি তেমনটা মনে করছেন? রয়েছে, কারণ জাতীয় পার্টির নেতা কে হবে সেটা প্রধানমন্ত্রী ঠিক করেন। বিরোধী দলীয় নেতা কে হবে, রওশন সাহেব হবে না জিএম কাদের হবে, সেটা প্রধানমন্ত্রী ঠিক করে দেন। আচ্ছা, স্বতন্ত্র প্রার্থী এবার 62 জনের মতো নির্বাচিত হয়েছে, জাতীয় পার্টি 11 সিট পেয়েছে। আমরা যদি জেনে থাকি, বিরোধী দল বলতে একটা সংগঠন বোঝায়, সেটা জাতীয় পার্টি হয়। ওবায়দুল কাদের সাহেব বলছে বিরোধী দল কে হবে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ ওই পার্লামেন্টে কার কি ভূমিকা হবে, কোন দল অংশগ্রহণ করবে, কোন দলের কয়টা সিট হবে, কাকে আমি নির্বাচনে উইন করে আনবো, আমার পথ অবলম্বন করে ইব্রাহিম হলে নির্বাচিত, আমার পথ অবলম্বন করে আমার প্রতি সমর্থন দিয়ে শাহজাহান ওমর হলে নির্বাচিত, আবার আমার প্রতি সমর্থন দেয় না, ক্ষোভ আছে, আসতে চায় না, সেটা নিশ্চিত পরাজিত। এগুলি এক জায়গা থেকে নির্বাচিত হয়, ক্ষমতাসীনদের আপনার নীতি নির্ধারণী ফোরাম থেকে নির্বাচিত হয়। সেই জরাজীর্ণ চিত্র আমি যেখানে ছিলাম, যে দেখেন চাপ প্রয়োগ করে একটা স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া, অগণতান্ত্রিক প্রক্রিয়া, যেটা ক্ষমতাসীন আওয়ামী লীগ করছে। আবার চাপ আপনি একেবারে নিতে পারবেন না, সেটা একটা রাজনৈতিক দেউলিয়াত্ব, যেটা জাতীয় পার্টির মধ্যে কিছুটা হয়েছে। তাহলে আপনারা বিষয়টা অনেক আগে থেকেই একদম পরিষ্কার, 14 বছর আগে সেটা বললেন শেখ রবিউল আলম। আরেকটি বিষয় একটু জানতে চাই, যেটাও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বক্তব্য থেকে এসছে, যে বিএনপি ভুল করেছিল। অক্টোবরের যে বিএনপির যে মিটিং, সেখানে বিএনপি ভুল করেছিল। বিএনপি যে ভুল করেছে, এই বক্তব্যটা আপনি এটা কতটা মনে করেন যে জিএম কাদের এই বক্তব্যটা? জিএম কাদের বক্তব্য আমি শুনেছি, ভুল করেছে শব্দটা বলেন। উনি বলেছে বিএনপি ভালো কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু আমি জানতাম 1 কোটি লোক নিয়ে মাঠে থাকলে সরকার হটানো যাবে না, তাদের আন্দোলন সফল হবে না, এটা বলেছে। না, সংঘর্ষে জড়ানোটার কথা উনি আলাদাভাবে বলেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযোজক হয়ে জড়িয়েছে, কিন্তু বলেছেন, এই কথাটা উনি বলেছেন। একটা শান্তিপূর্ণ সমাবেশ, ম্যাসিভ মানুষের অংশগ্রহণ, 20-25 লাখের সমাবেশ হয়ে গিয়েছে। আওয়ামী লীগ এই আপনার রোষে ভীত হয়ে বল প্রয়োগ করে সেখানে একটা তাণ্ডব চালিয়ে একটা গণতান্ত্রিক সমাবেশ পণ্ড করার চেষ্টা করলো। নিশ্চয়ই আওয়ামী লীগের মধ্যে ভীতি কাজ করেছে। সমাবেশ তো হতেই পারে, এর আগে অনেক সমাবেশ হয়েছে, আওয়ামী লীগ এক সময় করেছে, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির এটা অধিকার, সেখানে হস্তক্ষেপ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং তারাই এটাকে ভণ্ডুল করবার জন্য অথবা আপনার পসপন্ড করবার জন্য যা যা করার তা করেছে, সরকারের নির্দেশও করেছে। আমি তো আপনাকে বলেছি, নির্বাচন এবং রাজনীতি কখনোই ত্রুটির ঊর্ধ্বে ছিল না, কিন্তু এরকম একদলীয় রাজনীতি এবং একদলীয় শাসন প্রতিষ্ঠিত করবার জন্য রাষ্ট্রীয় ইনস্টিটিউটগুলি আওয়ামী লীগ দখল করে নিয়েছে, যার ফলে কোনো রাজনৈতিক দল বলেন, কোনো প্রার্থী বলেন, এমনকি ভোটার, যেখানে এখন 95% ভোটার ভোটদানে নিরুৎসাহিত, তারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে চায় না। এই পরিস্থিতিটা তৈরি করেছে স্বীকৃত একটি রাজনৈতিক দল, এক সময়কার আওয়ামী লীগের ক্ষমতার মোহতা। এই ক্ষমতার মোহ আজকে আপনার বাংলাদেশের এই সবচেয়ে বড় সংকট।
আর আপনি যদি বলেন অন্য রাষ্ট্রের যে প্রভাব বলছেন, 3টি শক্তিশালী রাষ্ট্রের, তাদের তো প্রভাব ছিল। তার মধ্যে আমি বলতেই পারি 2টি রাষ্ট্র, তারা তো নিজেদেরই গণতন্ত্র নাই। আচ্ছা, ভারত, প্রধানমন্ত্রী নিজে বলেছেন ভারতকে আমি যা দিয়েছি তারা কখনো তা ভুলতে পারবে না, এবং বর্তমান সরকারটি ভারতের আনুকূল্য প্রত্যাশা করে, আর ভারতের পারপাস সার্ভ করে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে যে কোনো মূল্যে ক্ষমতায় আওয়ামী লীগ থাকতে চায়, সেটা প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। উবায়দুল কাদের সাহেব বলছে দিল্লি আছে মানে আমরা আছি। অনেক কিছু বলবার রয়েছে, বিরতির সময় হয়েছে এবং সেই জায়গাটায় জিএম কাদেরের এই বক্তব্য থেকে তো এটাও এসছে যে বিএনপি আন্দোলনে সফল হতে না পারে জাতীয় পার্টিকে দোষ দিচ্ছে। আপনারা আসলে কতটা জাতীয় পার্টিকে দোষ দিলেন এটাও যদি এটা আমি পরবর্তী আপনার কাছে যখন আসবো নিঃসন্দেহে সেটাও পরিষ্কার করবেন, এবং যদি বলে থাকেন যে সেটাও গণমাধ্যম ভুল এসেছে তাহলে বোধহয় অনেকগুলো গণমাধ্যমের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নেওয়া দরকার। আমি বিরতি থেকে ব্যবহার করেছেন পরাশক্তি বলিনি, বলছে 3টি শক্তিশালী রাষ্ট্র, তিন বিদেশি শক্তি ভুল শব্দটা এসেছে। আমি বলেছি সেক্ষেত্রে আমি তো তথ্যগুলো নিচ্ছি গণমাধ্যম থেকে, সেক্ষেত্রে নাম ধরে বলতে পারবো কোন কোন পত্রিকা এই ধরনের এভাবে শব্দ চয়ন করেছে, এবং সব পত্রিকা তাহলে যদি সেটা হয় তাহলে যদি বলে পরাশক্তি স্বীকৃত 5টি সারা পৃথিবীতে। জি, আমি বলেছি যে আপনি জাতীয় পার্টিকে দোষারোপের বিষয়টা যে জাতীয় পার্টিকে দোষারোপ করছে, আমি পরবর্তীতে আসবো। আমি বলেছি এইখানেও যদি আপনার কোনো কারেকশনের ব্যাপার থাকে গণমাধ্যম তাহলে সেইটা আপনি পরে বলবেন। সম্মানিত দর্শক, বিরতির সময় হয়ে গিয়েছে এবং আমরা অল্প সময়ের মধ্যে আবারও ফিরে আসবো আজকের এই আলোচনায়। নিঃসন্দেহে আমাদের সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আজকে নিটোলটা 21 রাতের আলোচনা, এবং সেখানে রাজনীতিতে এখন সত্যিকার অর্থে বিদেশি শক্তি, সেটা 3 বিদেশি শক্তি, এখানে একটি সংখ্যা উল্লেখ করা হয়েছে, কিন্তু আমরা কোনো সংখ্যায় যেতে চাই না। সত্যিকার অর্থে আমাদের রাজনীতিতে বিদেশি শক্তি কতটা চাপ প্রয়োগ করছে, রাজনীতির উপরে কতটা প্রভাব বিস্তার করছে, নির্বাচনে কতটা করেছিল, সেই আলোচনাটা নিয়ে বসেছি। মাসুর মাওলা, আপনার কাছে আসতে চাই। যে কথাগুলো আমিনুল ইসলাম আমিন বললেন সেখান থেকে নিঃসন্দেহে আপনি অনেকগুলো উত্তর রেডি করে রেখেছেন ইতিমধ্যেই, সেগুলো একটু জানতে চাই। পাশাপাশি কাজী ফিরোজ রশিদ যেখানে বলেছেন এখন আর গৃহপালিত বিরোধী দলও বলা যাবে না, কৃতদাস শব্দটা ব্যবহার করেছেন, সেটাই বা তাহলে তিনি কেন করলেন? জাতীয় পার্টি মানে লাঙ্গল। তো এখন হলো কি, জাতীয় পার্টির বাইরে কেউ যদি এখন বলে আমি জাতীয় পার্টি, হ্যাঁ, তাহলে সে তো তাকে তো জাতীয় স্বীকৃতি, বিকজ তার প্রতীক কি? প্রতীক তো তার একটা আছে, প্রতীক নাই। আর ভাঙন যে শব্দটা বলছে, জাতীয় ভাঙন নাই কেন? যারা চলে গেছে তারা স্বেচ্ছায় চলে গেছে, যাদের আসলে আইডেন্টিটি খুব একটা ছিল না। তার মধ্যে সিনিয়র, অফকোর্স 2জন সিনিয়র ছিলেন, 2-3 জন। ফিরোজ রশিদ, উনি অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, এডুকেটেড মানুষ, ভেরি লার্নেড ম্যান, এবং আমাদের জাতীয় পার্টির একটা অনেক কিছুই ছিলেন। এটা হচ্ছে কি, ওনার ব্যর্থতা। উনি যখন বুঝেছেন যে উনি ইলেকশনে কিছু করতে পারবেন না, সুবিধা করতে পারবেন না, বিকজ উনি কখনোই ওনার কনস্টিটিউয়েন্সি থেকে কখনো ইলেকশন করেন না। উনি করেছেন ঢাকা থেকে, কত জানি এটা বলে, এটা তো সেখান থেকে করেছেন। ওনার কনস্টিটিউয়েন্সি অ্যাকচুয়ালি ওটা না। এখন কথা হলো কি, কিন্তু উনি এতবার এমপি হলেন, উনি এলাকা কোনদিন গোছাতে পারেন নাই, যার কারণে উনি নিজে স্টেপ ডাউন করেছেন, আমি ইলেকশন করবো না। তাহলে আর কে থাকলো? আপনার আবু হোসেন বাবলা বা যাই বলেন, ওনার মতন আরেকজন সিনিয়র মানুষ, উনি নিজেই কিন্তু ইলেকশন করে উনি হেরে গেছেন। সেটা ওনাদের ব্যর্থতা। তাহলে ভাঙন কোত্থেকে হলো? তখন তারা মনে করেছে যে জাতীয় পার্টি আমরা তাহলে অন্যভাবে পলিটিক্স করতে পারি কিনা। তো এটা ভাঙন, তো এটাকে বলা হয় না। আর জাতীয় পার্টি যেটা আমরা বলছি যে দেশের স্বার্থ, কথাটা কেন বলছি, আজকে যদি জিএম কাদেরকে প্রেশার দিয়ে নির্বাচন নেওয়া হয়েছে, উনি প্রেশার যদি না দিতেন উনি নির্বাচনে যেতেন না। এখন প্রেশার দেওয়া তিনি নির্বাচনে গেলেন। আপনি আপনার আগের বক্তব্যে আরেকটি বলেছিলেন যে দেশের মধ্যে অন্য একটি পক্ষকে তাহলে যদি জাতীয় পার্টি নির্বাচনে না যেত, সেই জায়গাটা যদি একটু পরিষ্কার করতেন। আচ্ছা, ওই জায়গায় আমি আসছি। এখন যদি জিএম কাদের যদি নির্বাচনে না যেতেন তাহলে কি হতো? তাহলে যাদেরকে আমরা সো কল্ড নামে জাতীয় পার্টি একটা নাম দেওয়া হয়েছে, যেটা কিছুক্ষণ আগে রবিউল ভাই বলেছেন, সরকার নির্ধারণ করে জাতীয় পার্টি কে চেয়ারম্যান হবে, কে মহাসচিব হবে, কে পৃষ্ঠপোষক হবে। সত্যি কথা বলতে এখন তখন চিন্তা করতে হয় যে জিএম কাদের যাবে না, তাহলে একে সরকারের সঙ্গে প্লাস তৃতীয় একটা শক্তি থাকতো, যে বলতো ঠিক আছে একে চেয়ারম্যান বানাও, এর আন্ডারে জাতীয় পার্টি নির্বাচন করাও। তাহলে কি দেশে এখন যেটুকু জিএম কাদের পার্লামেন্টে বসে কথা বলেন বা আমাদের সেক্রেটারি জেনারেল কথা বলেন, রশিদ সাহেব তো উনি পাপেটের মতন অনর্গলের এক কথাই বলে যেতেন সরকারের পক্ষে, তাহলে তো গণতন্ত্র থাকতো না। তো সেই জন্যই আমি বলেছি দেশের স্বার্থে তখন বাধ্য হয়েছে যে তাহলে জাতীয় পার্টিকে বাঁচাতে হলে আমার নির্বাচনে যাইতে হবে, যেন এই পার্লামেন্টে গিয়ে আমি যেন ভুল ত্রুটি, যেমন এখন উনি যে কথাগুলি বলছেন এখন বলতে পারছেন, তখন কিন্তু উনি বলতে পারতেন না, বিকজ পার্লামেন্টের বাইরে কোনো পলিটিক্স বলে কিছু নাই।
রবিউল ভাইরা যেটা করছেন, পার্লামেন্টের বেটা চিল্লাচিল্লি গালিগালাজ করছেন, ওটা আসলে কোনো পলিটিক্স না। আমি সবার বেলায় একই কথা বলবো, কারণ পার্লামেন্টে গেলে মানুষ শুনে, পার্লামেন্টের বাইরে মানুষ শোনে না। আজকে ওনারা জেল হাজত যেটাই বলেন, এটা কিন্তু হতো না। পার্লামেন্টের ভিতরে গেলে জীবনে কোনো এমপিকে ধরে কোনো শুনেছেন? আমার ওনারা শোনা জানি যে ধরে জেলে দিয়েছে, কিন্তু ওনাদের কেন জেলে দিচ্ছে? তাহলে কি তখন দেশের স্বার্থে প্রচার প্রচারণায়, যেটাও তুলেছেন আমিনুল ইসলাম আমিন, প্রচার প্রচারণায় অংশ নেয়া, সেরকম কোনো ভিডিও কনফারেন্স করা, সেই তাগিদ অনুভব করেননি? কিংবা দেশের স্বার্থে এই ধরনের বক্তব্যগুলো মানুষকে তখন একদম স্পষ্ট করা, সেই তাগিদ অনুভব করেননি? দেখেন, আমরা নির্বাচন আগে কিন্তু 2টা মিটিং করেছি আমরা আমাদের ঢাকা কেন্দ্রেতে, এবং আমরা আমিনুল ভাই যেটা বলছেন, আমি জানি না ওনার আওয়ামী লীগের হয়ে ওনার জাতীয় পার্টির থেকে বেশি কনসার্ন, জাতীয় পার্টি কে কোথায় কোথায় নির্বাচন মিটিং করেছে না করেছে, ওইটা ওনারা বেশি অবজার্ভ করেছেন। এটা ভেরি গুড, ওনাদের জানা এটা। তাহলে ওনাদের এটাও জানা উচিত, আমাদের যতগুলি এক্সিস্টিং 26টা এমপি ছিল, 26টা এমপি তার এলাকাকে প্রপারলি পলিটিক্স করতে পেরেছে কিনা, এটা আওয়ামী লীগকে প্রশ্ন করা উচিত আগে। 26টা এমপি তার এলাকার উন্নয়নের জন্য তহবিল যখন আসছে, তহবিল ঘুরিয়ে নিয়ে চলে গেছে, কাজ করতে দেওয়া হয় নাই, সেটাও তার প্রশ্ন আসুক। তাহলে জিএম কাদের যখন লালমনিরহাটে যখন এমপি ছিলেন, ওনার নামে তহবিল আসে, তহবিল ঘুরিয়ে নিয়ে চলে গেছেন কেন? আপনি প্রশ্নগুলো রাখতেই পারেন, আমিনুল ইসলাম আমিন রয়েছেন নিঃসন্দেহে। এই জন্য তো বললাম আমি তো না, আমি আমিনুল ভাই আমার খুব কাছের একজন মানুষ। আমরা পলিটিক্স যাই বল না কেন, বিহাইন্ড দ্য পলিটিক্স উই আর গুড ফ্রেন্ড, গুড ব্রাদার, ওনার অন্য রিলেশন আমার। আমার কথা পলিটিক্স এনিমিটি কেন? বিষয় আমরাও একদম জনসাধারণের জন্য আরেকটি বিষয় পরিষ্কার করতে চাই আমাদের এই নিটোলটাটা 21 রাতের এই টেবিলে, এবং সেটা হচ্ছে শেখ রবিউল আলম বললেন 14 বছর আগে বিএনপি কিন্তু পরিষ্কার, এবং তারা যদি বলি সেই জনগণের স্বার্থে বা দেশের স্বার্থে তারা নির্বাচন বর্জন করেছেন। আপনারা একবার জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচন বর্জন করতে গেলেন, আবার দেশের স্বার্থে নির্বাচন করলেন, যেইখানেই সাংঘর্ষিক শব্দটা তুলেছেন আমিনুল ইসলাম আমিন, এবং সেখান থেকে আমরাও একটু পরিষ্কার করতে চাই, তাহলে কোন স্বার্থটা আসলে ভাবা হলো? জনগণের স্বার্থ, দেশের স্বার্থ খুব কি আলাদা? দেখেন, জনগণের স্বার্থ মানে দেশের স্বার্থ, কারেক্ট। কিন্তু এখন কথা হলো কি, সিচুয়েশন যেভাবে হয়ে গেছে, এখন আসলে কোনো রাজনৈতিক দল এককভাবে জনগণের স্বার্থ দেখতে পারবে না। এই কারণে, কারণ একটা দল যখন, এখন আর একটা দল বলবো না, এখন একজন পার্সন যিনি এখন দেশ চালাচ্ছেন, এখন অ্যাকচুয়ালি আসলে ওনার কথাতেই কিন্তু দেশ চলছে। এখন যতই বলেন আওয়ামী লীগের বিভিন্ন উইং আছে, বিভিন্ন আছে, মিটিং হয়, বোর্ড মিটিং হয়, এগুলো আসলে বেসিকলি আমাদের দেখাইতে হয়, দেখে করি আমরা। যেমন আমরা অনেক সময় আমরা প্রপার্টি কোম্পানি থাকলে আমরা কিন্তু নিজেরা বসে বসে কিন্তু নিজেরা একটা ওই যে মাইটটা হিসাব বলে, গ্রাম দেশের মাইটটা হিসাব, একটা বাক্স নিয়ে বসে হিসাব করে, ওই হিসাব। এখন বেসিকলি আওয়ামী লীগ এখন ওই হিসাবে চলে গেছে। এখন দেখেন সবাই যা বলে, লাস্টে প্রধানমন্ত্রী তাকায় আমার কথা রাগ হলো কিনা, তারপরে প্রবলেম হলে বলে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। না, সেটা না হয় আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি সেটা ভাবে কি? আমি না, ওই কারণেই কথাটা মুই জায়গায় আসবো। এখন আওয়ামী লীগের তো আসলে বেসিক্যালি পলিটিক্স নাই। আওয়ামী লীগের পলিটিক্স এখন হলো কি, ওই যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আমাদের জাতির পিতা, ওনার সিম্পেথিগুলোকে এখন সামনে আনা হয় এখন ওনাদের পলিটিক্স থেকে বাঁচানোর জন্য। ওনারা নিজের থেকে কিছু কিন্তু নাই, হ্যাঁ, ওনাদের ফ্যামিলি অ্যাসাসিন হয়েছে, সারা বিশ্ব জানে, এটার জন্য আমরা মর্মাহত। এর রিপেয়ার কেউ করতে পারবে না, কোনোদিন পারবে না, যার যায় সে বুঝে। কিন্তু এইটাকে এখন সামনে আনা উচিত না পলিটিক্স। এখন পলিটিক্স আনা উচিত, খুব বেশি পরিষ্কার আপনি করছেন না, সুনির্দিষ্ট জবাবও দিচ্ছেন না। আমার আরো দুজন অতিথি রয়েছেন এখানে, তাদেরকেও শুনতে হবে। সেই জায়গাটায় আওয়ামী লীগ তাদের দলের একদম নেতৃত্বের জায়গাটায় সেই কথা শুনে চলতেই পারে। উপজেলা পরিষদ নির্বাচনে নেতৃত্বের জায়গা থেকে বলা হচ্ছে বসে যাও, মাঠ ছেড়ে দাও, এখন সেটা দলীয় প্রতীক দেওয়া হচ্ছে না, নানান কিছু তারা তাদের মতো করে ভাবতেই পারে তাদের দলের মধ্যে। কিন্তু সেইখানে আপনি যে বলছেন যে এক ব্যক্তি রাষ্ট্র চালাচ্ছে, জাতীয় পার্টি কি বাধ্য একদম সেই এক ব্যক্তির কথা শুনে চলার, যদি জনগণের স্বার্থেই তারা রাজনীতি করে? জাতীয় পার্টি কোনো চয়েস নেই এখন, কি করবে জাতীয় পার্টি? যেমন আপোষকামিতার মধ্যে ঢুকে গেল কিনা জাতীয় পার্টি? আমি আবার আপনাকে পরে শুনি, কারণ রয়েছেন আরো দুজন, তাদেরকেও আমি শুনেছি আপনাকে বেশ কিছুক্ষণ। আমিনুল ইসলাম আমিন, সেই জায়গাটায় মাসরুর মাওলা বেশ কিছু প্রশ্ন কিন্তু তুলেছেন, আপনি নিঃসন্দেহে সেই প্রশ্নগুলোর জবাব দিবেন। মাওলা ভাই তো তেমন মানে কোনো প্রশ্নের উত্তর তো পাইলাম না, এবং উনি তার মধ্যে তো আমি কোনো নতুন প্রশ্ন পাইলাম না। উনি বলছেন জাতীয় পার্টির কাছে কোনো অপশন নাই, অ্যান্ড কেন অপশন নেই সেটা নিয়ে আসলে তাদেরকে কাজ করতে হবে। আর উনি তার প্রচারের জায়গাটাও প্রশ্ন তুলেছেন ওই 26 জন। উনি যেটা বলেছেন যে সে সময় যে 26 জন পার্লামেন্ট মেম্বার ছিল তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, বিষয়টা সম্পর্কে আমি অবহিত নই। তবে
আসার কথা হচ্ছে এই জায়গায় তিনি বলছেন যে পার্লামেন্টটা হচ্ছে মূল জায়গা, সেখানে যেতে হবে। তো ওই সময় বিএনপি জাতীয় পার্টির যে 26 জন পার্লামেন্ট মেম্বার ছিলেন তারা কি পার্লামেন্টে এই কথা কোনোদিন বলেছেন কিনা যে আমার বরাদ্দ কোথায় অথবা সেটা পাচ্ছি না? বহুবার অগণিত রেকর্ড যদি ঘাটান পাবেন। আমরা কিন্তু এরকম কোনো রেকর্ড পাইনি। রেকর্ড আছে। এবং জাতীয় পার্টির কোনো পার্লামেন্ট মেম্বারকে কোথাও এখানে জনাব শেখ রবিউল আলমও আছেন যে কোনো কাজে বাধা দেওয়া হয়েছে, রাজনৈতিক কাজে অথবা সমাজ উন্নয়নমূলক কাজে, সেই ধরনের কোনো খবর কিন্তু মিডিয়ার মারফত আমরা জানিনি। আর প্রত্যেকের জায়গায় গিয়ে তো খবর না। আর উনি যেটা বলেছেন যে আমরা জাতীয় পার্টির প্রচারণা সম্পর্কে আওয়ামী লীগ জাতীয় পার্টির চেয়ে বেশি কনসার্ন, বিষয়টা তেমনও না। আমি যেটা বলেছি যে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে কোনো একটা কাজ করলে সেটা দেখা যায়। বিশেষ করে যদি বিএনপির সিনিয়র কোনো নেতা কোনো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেউ রাখেন, বা অন্য রাজনৈতিক দলের সিনিয়র নেতারা যখন কোনো বক্তব্য রাখেন, এটা ফলো করে সমস্ত মিডিয়ায় আসে, সেটা প্রিন্ট মিডিয়া হোক অথবা ইলেকট্রনিক মিডিয়া হোক। তো সেরকম কিছু আমরা দেখিনি, সেই জায়গাটায় আমার বক্তব্য। আর তারা যদি বলেন যে আমাদের সামনে কোনো পথ নেই, তাহলে তো আমার মনে হয় আমি যেটা বলছিলাম যে এটা এই দীনতা তাদের মেনে নিতে হবে। পথ তো তৈরি করতে হবে, পথ তো কেউ আপনাকে খুঁজে দিবে না। আপনি কথায় বলেন না কানলে মাও দুধ দেয় না, কাঁদতে হয়। তারপর তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যেটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করার পর তাকায় উনি রাগ করলেন কিনা, এটা কিন্তু একেবারে একটা মানে অসত্য ভাষণ। কেন বলছি, যেমন ধরেন বাংলাদেশে অতি সম্প্রতি একটা ঘটনা বলি আপনাকে, যে আনম মোহাম্মদের মতো সরকারের ক্রিটিক কোনো বুদ্ধিজীবী কিন্তু বাংলাদেশে নেই। কিন্তু আপনি দেখেছেন উনি ট্রেন থেকে পড়ে গিয়ে যখন উনি আহত হলেন, এবং আনম মোহাম্মদের পক্ষ থেকে কেউ কিন্তু কোনো যোগাযোগ করেনি প্রধানমন্ত্রীর সাথে। প্রধানমন্ত্রী সব প্রণোদিত হয়ে আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করে আনম মোহাম্মদের উন্নত ট্রিটমেন্টের জন্য যা যা করার সমস্ত নির্দেশনা দিয়েছেন। তাহলে প্রধানমন্ত্রী যদি সমালোচনা সহ্য না করতেন, তাহলে তো আনম মোহাম্মদের উনি ট্রেন থেকে পড়ে গেছেন, বয়স্ক মানুষ, সেটা নিয়ে অনেকে নেতিবাচকভাবে ট্রল করে, যেটা নিন্দনীয়। তো উনি তো চুপ থাকতে পারতেন, কিন্তু উনি তো চুপ থাকেন। উনি মনে করতেন যে আমার একটা সমালোচক পাবাংশে ভাঙুক, আরও 2টা ভাঙুক। বাট উনি কী করেছেন, উনি স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করে বলেছেন যে তার টোটাল চিকিৎসার জন্য যা যা করার অর্থাৎ এত প্রতীয়মান হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা যারা করে তারা তার কাছে প্রতিদ্বন্দ্বী নয়। উনি সমালোচনা যদি সহ্য করতে না পারতেন, উনি এই দৃষ্টান্ত স্থাপন করেন, এবং এরকম অসংখ্য দৃষ্টান্ত আছে। জনাব শেখ রবিউল আলম যেমন বললেন যে জনাব মির্জা জিএম কাদের সাহেবকে উদ্ধৃত করে যে 1 কোটি মানুষ রাস্তায় নামলে হবে না, এবং সে ধারাবাহিকতা তিনি বলেছেন যে সেদিন 25 লক্ষ মানুষ ছিল, 25-30 লাখ মানুষ ছিল। উনি খুব, আমি মনে করি যে পড়াশোনা করেন, জানেন যে বিএনপি পার্টি অফিসের সামনে রাস্তাটার আয়তন, লম্বা এবং চৌড়াই, ওইটা পরিমাপ করে এক বর্গ ফুটে কত মানুষ দাঁড়াতে পারে, তাহলেই কিন্তু ওখানে 20-25 লাখ ছিল নাকি 20-25 হাজার ছিল, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। তবে আমি এটুকু মনে করি পৃথিবীর দেশে দেশে এমন কারো কোনো ক্ষমতা নেই যারা জনরায়ের বিপক্ষে গিয়ে জয়লাভ করতে পারে, কিন্তু আবার জনগণের পক্ষে বিপক্ষে জনগণের রায় নেওয়া না নেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে। আপনি স্পষ্ট করেছেন, আমি একটু শেখ রবিউল আলমকে শুনি, এবং সেখানে যেহেতু আমি আরেকটু 30 সেকেন্ড আরেকটা বিষয় শেষ করি। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী যাদের চেয়েছেন, যারা প্রধানমন্ত্রীর পক্ষে এসেছেন তাদেরকে জয়লাভ করিয়ে দেওয়া হয়েছে। উনি ইব্রাহিমের কথা বলেছেন, উনি বিএনপির সাবেক নেতা ঝালকাঠির শাহজাহান ওমরের কথা বলেছেন। তাহলে তো নির্বাচনে তো আপনার শমশের মুবিন চৌধুরী এসছেন, তৈমুর আলম খন্দকার এসছেন, মেজর আখতারুজ্জামান এসছেন, তো তারা জয়লাভ করলেন, জয়লাভ করলেন। এখন আপনি যদি সব কিছুই বলেন, সব সরকারের নির্দেশ হয়, তাহলে তো এটা হইতে পারতো। এখন আবার হারলে বলবেন যে এটা মিলে নাই, জিতলে বলবেন এটা মিলছে। এগুলো আসলে আমি মনে করি কি সবসময় এটা হলো অক্ষম এবং ব্যর্থ মানুষের অজুহাত। আমি সময় পেলে নিঃসন্দেহে আপনাদেরকে আরো অল্প করে শুনবো। শেখ রবিউল আলম, আপনাকে আমি বলেছিলাম যে কোন প্রসঙ্গে আপনার কাছে শুনতে চাই, আমি এখন দৈনিক যুগান্তর থেকে বলি, কারণ বলাই যাতে ভুল না হয়। এরপর যদি আপনার কিছু বলবার থাকে সেটা যুগান্তর যেটা লিখেছেন, নিঃসন্দেহে যুগান্তরের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। যে উনি বলেছেন বিএনপি 1 কিংবা 10 লাখ বা 1 কোটি লোক নিয়ে রাস্তায় নামলেও বিএনপির আন্দোলন সফল হবে না, তা বুঝতে পেরেছিলাম। আমি শেষ করি, যুগান্তরে যেটা রয়েছে আমি সেটা বলছি, আপনি হয়তো বলেছেন এটাই। তিনি বলেন বিএনপি ও জামায়াত আন্দোলনে পরাস্ত হয়ে জাতীয় পার্টিকে দোষ দিচ্ছে। আপনারা আসলে জাতীয় পার্টিকে তখন কতটা দোষ দিয়েছিলেন? আমরা জাতীয় পার্টিকে কখনো দোষ দেইনি। এটা ওনার বক্তব্য। আমরা মনে করি, আমি যে কথা বলছিলাম যে নির্বাচনে চাপ প্রয়োগ করা, অন্য দলকে থাকতে বাধ্য করা,
আবার কাউকে নির্বাচন থেকে বিরত রাখা, এই প্রক্রিয়াটা যেটা সরকার করেছে সেটা স্বৈরতান্ত্রিক এবং অগণতান্ত্রিক, এটা উচিত নয়। এটা নির্বাচন ব্যবস্থাপনার উপর প্রত্যক্ষ হস্তক্ষেপ। আবার এটাও ঠিক যে আপনি চাপ প্রয়োগ করলে যদি সেই চাপটা নিতে না পারেন তাহলে রাজনৈতিক দল হিসেবে সেটা আপনার একটা অযোগ্যতা। আপনি চাপ প্রয়োগ করলেই চলে যাবেন, অথবা ধরেন আপনি বাধ্য হবেন, তো আপনি যদি বাধ্যই হন আপনার স্ট্যান্ড যেটা সেটার থেকে সরে যেতে অথবা ক্ষমতাশীলদের পারপাস সার্ভ করতে যদি আপনি বাধ্য হন তাহলে রাজনৈতিক দল হিসেবে আপনার মহত্ব এবং গুরুত্ব নষ্ট হয়। নিশ্চয়ই এই বক্তব্যের মধ্যে জাতীয় পার্টির একটা অসহায়ত্ব প্রমাণিত হয়েছে, রাজনৈতিক অসহায়ত্ব, সেটা নিশ্চয়ই কাম্য না। আচ্ছা, বিএনপি এবং জামাতের কথা উনি যে কথা বলছেন, বিএনপি এবং জামাত জাতীয় পার্টি ভুল করেছে বা যার নির্বাচনে গিয়ে অন্যায় করেছে সেটা বলেনি। আমরা মনে করেছি এই চাপ সহ্য করে আমরা যেমন আছি, অন্যান্য রাজনৈতিক দল যেমন আছে, মানুষ মনে করে যে জাতীয় পার্টিরও উচিত ছিল চাপের কাছে মাথা নত না করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে ফাংশন করা। আত্মসমর্পণ না করলে সেটা জাতির জন্য ভালো হতো, সরকারও আরও বেশি চাপ অনুভূত করত, সরকার নির্বাচনের যে নাটকটা মঞ্চস্থ করেছে সেটা হয়তো আরও ক্ষীণ হতো, এবং আমার ধারণা হচ্ছে সরকারের এই দুরভিসন্ধিতা যেটাকে বলা হয় রাজনৈতিক যেগুলি বালখিল্যপানা আর কি যেটাকে বলা হয় বা জরাজীর্ণতা, সেটা প্রতিষ্ঠিত হতো না। সেই জায়গায় জাতীয় পার্টিকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি বা বিএনপির পক্ষ থেকে এটা মনে করা হচ্ছে কিনা যে জাতীয় পার্টি এই আপোষকামিতায় যদি চলে না যেত, তারা যদি সেই চাপ সহ্য করে বরঞ্চ নির্বাচন বর্জন করতো, তাহলে সরকারের উপর অনেক বেশি চাপ প্রয়োগ করতে মানুষ মনে করছে বিএনপি মনে করছে না। বিএনপি জাতীয় পার্টির কনসার্ন নিয়ে ভাবছে না। বিএনপি একটা আদর্শ ধারণ করে রাজনীতি করছে, সবার আগে দেশের স্বার্থ, ভোটাধিকার, গণতন্ত্র, জবাবদিহিমূলক সরকার। আমরা তো চাইছি না যে আওয়ামী লীগ তুমি সরে যাও, ক্ষমতাটায় আমি বসি। আমরা বলছি তুমি গ্রহণযোগ্য নির্বাচনের পথ রুদ্ধ করেছ, তুমি পঞ্চদশ সংশোধনীটা করে আমাদের সংবিধানে একটা সেটেল ইস্যু ছিল নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে হবে, তুমি সেটা ক্ষমতায় এসে ব্রুট মেজরিটির কারণে হস্তক্ষেপ করেছো, সংকটটা তুমি সৃষ্টি করেছো, তোমাকে এই উত্তরণের ব্যবস্থা করতে হবে। তুমি আমার ভোটের অধিকার ফিরিয়ে দাও, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, রাজনৈতিক দল সমান সুযোগ পাবে, জনরায়ের ভিত্তিতে সরকার হবে এবং সেই সরকারটি জনকল্যাণে কাজ করবে, জনগণের কাছে জবাবদিহি থাকবে। সেই লক্ষ্যে জনস্বার্থকে গুরুত্ব দিয়ে আমরা রাজনীতি করছি। আমাদের স্ট্যান্ড খুবই ক্লিয়ার, এই সরকারের অধীনে ভালো নির্বাচন হয় না। আপনি জানেন যে 14 বলেন, 18 বলেন, 24 বলেন দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগ ট্রাই করেছে, ভালো নির্বাচন হয়নি, মানুষ ভোট বিমুখ হয়েছে। আর যে নির্বাচন ব্যবস্থাপনায় মানুষ ভোট বিমুখ হয়, রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হয় মানুষের সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। আরেকটি বিষয় আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাই, যেটা আগের বক্তব্যে হয়তো আমি সময় দিতে পারিনি, বিরতিতে চলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে বিদেশি শক্তি হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলকে সাহায্য করেছে বা নির্বাচনে এক ধরনের প্রভাব বিস্তার করেছে, যেভাবে এই কথাগুলো আসুক না কেন, আপনারা কি এটা অনেক আগে থেকে যদি মনে করেই থাকেন যে বিদেশি শক্তির একটি প্রভাব এদেশের নির্বাচনে পড়বে, সেক্ষেত্রে সেই বিদেশি শক্তি আওয়ামী লীগকেই সবচেয়ে বেশি ফেভার করবে বা সেখানে তাদের সাথে কথা বলবার, তাদের সাথে এক ধরনের আলাপচারিতা প্রয়োজন বিএনপি অনুভব করেছিল কিনা দেশের স্বার্থে? আমরা সবসময় দেশের স্বার্থে নির্ভর করেছি মানুষের শক্তির উপর। বাংলাদেশের জাতীয়তাবাদী দল, দেশের তখন কি বিএনপি অনুভব করেনি যে দেশের এই জনগণের শক্তির থেকেও বিদেশি শক্তি অনেক বড় হয়ে দাঁড়াতে পারে? বিএনপি তা মনে করে না। আমরা এখনো মনে করি জনগণের শক্তি বড় শক্তি। বিদেশি যে সমস্ত শক্তি ধরেন আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে, জিএম কাদের সাহেবের বক্তব্য বা মানুষের মধ্যে যে পারসেপশন আছে সেটা অনাকাঙ্ক্ষিত, কিন্তু সেই সমর্থন স্থায়ী নয়। আওয়ামী লীগ দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতায় থাকাটাকে প্রাধান্য দিতে গিয়ে হয়তো অনেক দেশের সাথে আঘাত করেছে, এটা সত্য করেছে। যেমন ওবায়দুল কাদের সাহেব নিজে, আমি বলছিলাম আপনাকে, বলছে যে দিল্লি আছে আমরা আছি। তাহলে শেখ রবিউল আলম এটাও একটু জানতে ইচ্ছেই হচ্ছে যে জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি, এটা আমরাও বিশ্বাস করতে চাই, একটি গণতান্ত্রিক দেশে এইটাই বিশ্বাস করবা সবচেয়ে বেশি কাম্য। তাহলে সেই জায়গাটায় জনগণের শক্তিকে প্রাধান্য দিয়ে নির্বাচনে আপনারা কেন গেলেন না? বিদেশি শক্তি বা অন্য কোনো শক্তি বা এই ক্ষমতাসীন দলের যে শব্দগুলো প্রতিনিয়ত ব্যবহার করা হয়, যেটা আমিনুল ইসলাম আমিন বলছিলেন তখন, সেগুলোর উপর অনেক বেশি গুরুত্ব দিয়ে আপনারা নির্বাচন থেকে কেন সরে দাঁড়ালেন? জনগণের একটা রিফ্লেকশন দিতে পারত। জনগণ কি ভোট দিতে পেরেছে? 14তে 18তে পেরেছে। আগের রাতের 66% আসনে ভোট হয়নি, শত কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে না। ভোট দেওয়ার সুযোগ আছে। ভোট দেওয়ার যদি সুযোগ থাকতো 95% জনগণ ভোট বর্জন করে। রাষ্ট্রীয় প্রেসার প্রয়োগ করে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যেগুলি জনগণ পায় রাষ্ট্রের কাছ থেকে সেগুলি বন্ধ করে দেওয়া হবে। সরকারি কর্মকর্তা, আপনি শোনেন একটু প্লিজ, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিশ্চিতভাবে ভোটে থাকতেই হবে, ভোট দিতে হবে। এই চাপ প্রয়োগ করে কি 5%-এর উপর ভোটার উপস্থিত করতে পারলেন?
জনগণের উপর আমরা নির্ভর তো করছি, কিন্তু জনগণের ভোটের অধিকার থাকলে নির্বাচনে অবশ্যই থাকতাম। যেহেতু জনগণের অবাধে ভোট দেওয়ার সুযোগ নাই বিদায় জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন আপনার করছি। বার্তাটা আপনি দিতে পেরেছেন এবং হাতে যেহেতু সময় কম, বার্তাটা পরিষ্কার করে আমি আবার আরেকজনের কাছে যেতে চাই। সেক্ষেত্রে জনগণের শক্তি আসলেই বড় শক্তি, কিন্তু সেই জনগণের শক্তি বা ভোটাধিকার প্রয়োগের উপরে হয়তো আবার কোনো শক্তি, এটা আপনি ইঙ্গিত করলেন। মাসরুর মাওলা, সেই জায়গাটায় আরও অনেক বেশি স্পষ্ট করতেই হবে। শেখ রবিউল আলমও প্রশ্ন তুলেছেন, যদি সত্যিকার অর্থে জনগণের স্বার্থে আপনারা নির্বাচন করেন, দেশের স্বার্থে নির্বাচন করেন, তাদের জন্য রাজনীতি করেন, গণতান্ত্রিক চর্চাটা অব্যাহত রাখতে চান, তাহলে চাপ অনুভব করেন কেন? চাপ তো অনুভব করবার কথা নয়। সে আমিনুল ইসলাম আমিনের আগেও বলেছেন যে পূর্ববর্তী ইতিহাস দেখিয়ে বলেছেন চাপ তো বিভিন্ন সময়ে ছিল, ৭১-এর আগেও ছিল, কিন্তু সেই চাপে তো চাপ অনুভব করবার কথা নয় যারা রাজনীতি করে। দেখেন, একটা কথা বলি, এখানে বিএনপির পলিটিক্স আমাদের পলিটিক্সের সঙ্গে মিলানো যাবে না। বিএনপি একরকম প্রবলেমে আছে, আমরা হচ্ছে একরকম প্রবলেমে। প্রত্যেকের পিছনে কিছু না কিছু লাগিয়ে রাখা হয়েছে। এখন পর্যন্ত টিল টুডে জাতীয় পার্টিকে এখনো ডিস্টার্ব করা হচ্ছে। কিরকম ডিস্টার্ব করা হচ্ছে? কারা করছে? সরকার করছে, সরকারই করছে। আমি তো সরকারের কথাই দোষ দিব এখন, কারণ এই যে যাদের কথা বলছে রওশন এরশাদ গ্রুপ, রওশন এরশাদ বলে একজনই জাতীয় পার্টির পৃষ্ঠপোষক, বাকিরা যারা এরা গ্রুপ না, এরা ওনার অসুস্থতার দুর্বলতার সুযোগ নিয়েছে যে মানুষ কথা বলতে পারছে না ঠিক, যাকে জোর করে আঁকড়িয়ে ধরে সিগনেচার নিয়ে কাজগুলি করছে। তাদের ব্যাপারে একটা কথা বলি, তারা ইলেকশন কমিশনে আমাদের চেয়ারম্যানের এগেনস্টে একটা চিঠি দিয়েছিল। কি চিঠি দিয়েছিল? যে চেয়ারম্যান মহাসচিবকে বহিষ্কার করার জন্য একটা চিঠি দিয়েছিল এবং প্রত্যেকটা যেন রওশন এরশাদকে দেওয়া হয়, সেটার এগেনস্টে কিন্তু ইলেকশন কমিশনের চিঠি দিয়েছিল, দিয়ে বলেছিল যে এইটা মুজিবুল জিএম কাদের এবং মহাসচিবের ইয়েতে প্রত্যেকটা ওনাদের নামে অ্যাজ পার কাউন্সিল এটা ওনাদের নামে বরাদ্দ। তো সেই হিসেবে এটাকে ওরা রিফিউজ, ওদের চিঠিটা করে রিফিউজ করে দিয়েছে। তো এই রিফিউজ চিঠি থাকার পরেও কি করে তারা ডিপ্লোমা ইনস্টিটিউটে গিয়ে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গিয়ে তারা একটা কাউন্সিল করে? আমরা বারবার করে বলেছি যে ওরা এটা ইললিগ্যাল বিকজ তারা লাঙ্গলের প্রতীক শো করে তারা কাউন্সিল করছে। তার মানে কি এটা? তাহলে কার হস্তক্ষেপ? এটা সরকারের হস্তক্ষেপ। একটা ইললিগ্যাল মানুষ, একটা অবৈধ লোককে আপনি বৈধতা দিচ্ছেন, অর্থাৎ একটা রিক্সা লাইসেন্সকে আপনি এখন 10টা রিক্সা চালাচ্ছেন এক লাইসেন্স দিয়ে। তা মাসরুর মাওলা, এটা কতটা যৌক্তিক? মানে আপনার যুক্তি যেটা আপনি উপস্থাপন করলেন সেইটা আবার কতটা যৌক্তিক প্রশ্ন দাঁড়াই, কারণ সেই আবার 1971 সালের যে উদাহরণটা আমিনুল ইসলাম আমিন এনেছেন, আমিও সেখান থেকেই একটু রাখি। তৎকালীন আমাদের এই যে পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানে মুক্তিকামী মানুষ একদিকে যেমন ছিল, বিরোধী পক্ষও তো ছিল যারা স্বাধীনতা চায়নি, এই মুক্তি চায়নি। সেই জায়গাটায় পশ্চিম পাকিস্তান তো নানাভাবে হস্তক্ষেপ করেছে না, যারা বিরোধী ছিল বা যাদেরকে আমরা এখন নানানভাবে নানান শব্দ প্রয়োগে বলি, এখনও বলি যে তারা স্বাধীনতা বিরোধী, তাদেরকে নানানভাবে সহায়তা করা থেকে শুরু করে তারা এই দেশের মধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানের নাগরিক হিসেবে থেকেও তো তারা বিরোধিতা করেছে, সেই ট্যাগ লাগিয়ে কাজ করেছে, কিন্তু মুক্তিকামী মানুষ সেই চাপ উপেক্ষা করে সামনে এগিয়ে গিয়েছে। তাহলে লাঙল ব্যবহার করে যদি তারা যায়ও, সত্যিকার যারা লাঙল, সত্যিকার যে লাঙল জনগণের জন্য কাজ করে, তারা কেন সেই চাপটা উপেক্ষা করতে পারছে না? আমি ছোট্ট করে শুনতে চাই, কারণ আপনাকে বারবার শুনতে চাচ্ছি, কিন্তু সময় শেষ একদম আমার। ওইখানটাই দাঁড়ালো যে আপনারা যদি সারাক্ষণ যদি কন্টিনিউয়াসলি যে ডিস্টারবেন্সের মধ্যে রাখেন, সেই চেষ্টা তো তখনও ছিল, এই জন্যই জানতে চাচ্ছি। তখন ছিল, তখন যে সময় কথা বলছেন না, তখন এসব জীবিত ছিল, যার জন্য সেটা করতে পারে নাই। হ্যাঁ, তাহলে শক্ত নেতৃত্ব নেই উপরে? না, শক্ত নেতৃত্ব না। এখন হয়ে গেছে কি জানেন? এখন হয়ে গেছে কি, যারা সুবিধাভোগী যারা লোক জাতীয় পার্টির ভিতরে আছে, যে মনে করছে যে আমি পার্লামেন্টে, বিকজ এরা তো আলটিমেট টার্গেট কি, পার্লামেন্টে যাব, সুযোগ সুবিধা নিব। এদের দেখবেন পার্লামেন্টে কোনো বক্তব্য দেয় না, কিন্তু ওই বক্তব্য একমাত্র চেয়ারম্যান দেয়, মহাসচিব দেয়। তাহলে বোধহয় সেখান থেকে এইসব গৃহপালিত বা কৃতদাস শব্দগুলো আসে। আমি শেষে শুনবো, আমার হাতে আর সময় নেই, 1 মিনিট করে শুনতে পাবো। আগে শেখ রবিউল আলম, আপনাকে শুনতে চাই। না, আপনি প্রশ্ন করলে আমি সেখানে থাকতে চাই, কিন্তু আমিন ভাই একটা কথাই খালি বলতে চাই। আমিন ভাই বলছিল যে জাতীয় পার্টি তো সংসদে কখনো বলেনি তারা কাজ করতে পারছে না, ওনার অভিযোগের পরিপ্রেক্ষিতে। আসলে জাতীয় পার্টি সংসদে বলারও সুযোগ ছিল না। একাদশ সংসদের কথা জিএম কাদের বলেছে, জিএম কাদের কথা বলেছে, কিন্তু ঘটনা হচ্ছে যে জাতীয় পার্টি ফাংশন করতে পারছে না এরকম বলেনি, কারণ বলারও সুযোগ ছিল না। কারণটা হচ্ছে জাতীয় পার্টি একাদশ সংসদে মহাজোটের অংশ ছিল, অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্ব মেনেই তারা ওই জোট গঠন করেছিল মহাজোটে। হ্যাঁ, নির্বাচনের পর তারা বিরোধী দলে অংশ বসানো হলো। তো একটা একই জোটে নির্বাচন করে, একই আদর্শ নিয়ে নির্বাচন করে আপনি তো আর খুব বেশি বিরোধিতা করতে পারবেনও না।
নিশ্চয়ই সরকারের অংশ হিসেবেই বিরোধী দল ছিল সেটা, ঠিক আছে। এবং বিরোধী দলের নেতা কে হবে, জাতীয় পার্টির চেয়ারম্যান কে হবে, সেটা হচ্ছে সংসদীয় দলের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী ঠিক করছিলেন, যার ফলে ওই সুযোগ ছিল না। তারা মহাজোটের হয়ে নির্বাচন করেছে, মহাজোটের হয়ে পার্লামেন্টে গিয়েছিল, ওখানে গিয়ে শুধু সরকারি দল আর বিরোধী দলের দুই ট্রেজারিতে বসেছে আর কি, এছাড়া আর কোনো পার্থক্য ছিল না। বিধায় সেখানে কিন্তু নিয়ন্ত্রণ ছিল জাতীয় পার্টির উপরে সরকারে, এবং সরকার কিন্তু জাতীয় পার্টির উপর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে পেরেছে। দ্বাদশের ক্ষেত্রে এখনো কেবল ফাংশনই শুরু হয়নি, দেখা যাবে সেটা জাতীয় পার্টি। দেখতেই তো পাচ্ছি জাতীয় পার্টির প্রধান যিনি আছেন সংসদে বিরোধী দলের নেত্রী নিজেই বলছেন আমি ভিডিও কলিং হয়ে গিয়েছি। জি জি, আমি একদম 30 সেকেন্ড এইটুকু শুনে শেষ করতে হবে। আমি আমিনুল ইসলাম আমিনকে 1 মিনিট শুনবো। সেটা হচ্ছে যে যেটা বলছেন যে সংসদেরটা বাদ রাখলাম, এর বাইরেও যে ডিস্টার্বের কথা বলছেন মাসরুর মাওলা, সেই জায়গাটা আপনি মনে করছেন কিনা? সবাই আছে, ক্ষমতাসীনদের ডিস্টার্বের শিকার সবাই আছে, মানে রুগ্ন রাজনীতির শিকার সবাই, পুরো দেশবাসী ওনাদের রুগ্ন রাজনীতির শিকার। আমি আবারও বলি, আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল একটা সময়, কিন্তু সেটা ধ্বংস হয়ে আদর্শচ্যুত হয়ে এখন একটা ক্ষমতা লোভী গোষ্ঠী হয়েছে। এটাই সমস্যা। আমি আমিনুল ইসলাম আমিন, আপনি শেষ 1 মিনিট বলবেন। আকারে কথাগুলো বলি। প্রথমত জনাব শেখ রবিউল আলম যেটি বললেন যে জাতীয় পার্টি বলার সুযোগ ছিল না, কারণ তারা সরকারের পার্ট ছিল। আমি তর্কের খাতিরে যদি ধরে নেই ইট ইজ রাইট, তাহলে আরও বেশি বলার ছিল, কারণ তাহলে আমি আপনার পার্ট হয়ে আমি উন্নয়ন করতে পারছি না, আপনি উন্নয়নটা বাড়িয়ে দিন। কিন্তু তারা সেরকম কিছু বলেছে শুনেনি। দ্বিতীয়ত উনি বলছেন যে মানুষ ভোট বিমুখ। আচ্ছা, ভোট বিমুখ মানুষ কেন হবে না? বাংলাদেশে অবশ্যই বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং জামাত একটা সাম্প্রদায়িক শক্তি। এই দুই শক্তি 14 সালে নির্বাচন প্রতিহত করার নামে বাংলাদেশটাকে একটা কষাইখানা বানিয়েছিল। সেখানে কোন মানুষটা জীবনের ঝুঁকি নিয়ে ভোট কেন্দ্রে যাবে? এবং একই অবস্থা 2018 সালেও। তাহলে ভোট বিমুখ হওয়ার পেছনে তো শুধু আওয়ামী লীগকে দায়ী করার সুযোগ নেই, তাদের দায় কতটুকু? একটা খুব সিম্পল হিসাব, কালকে যদি অস্ট্রেলিয়ার সাথে হংকংয়ের একটা ক্রিকেট খেলা হয়, সেখানে দর্শক মানুষ যাবে না, কারণ মানুষ জানে সবাই অস্ট্রেলিয়া জিতবে। যখন মানুষ বুঝে যে কম্পিটিশন হয় তখন জিতে মানুষ যায়। পাকিস্তান কোনো উদাহরণ হতে পারে না। পাকিস্তানে এখন উপনির্বাচন হচ্ছে, আপনি দেখেছেন যে সেখানে কিভাবে ইমরান খানের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়লাভ করার পরে তাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তারপরে কিন্তু জেলখানাতে ইমরান খান বলছে তোমরা নির্বাচনে যাও। বিজয়ের সম্ভাবনা থাকলেও যেমন যায় না, আবার এরকম অভিযোগ আছে ম্যাচ পাতানো থাকলেও যায় না। না, কিন্তু যেটা হোক, মানে অর্থাৎ যদি আসে নির্বাচন, তাহলে এটা এই যে মানুষ ভোট বিমুখ হচ্ছে বা ভোট কেন্দ্রে মানুষ কম আসছে, এই দায় বিএনপি জামাত এড়ানোর কোনো সুযোগ নেই। শেষ করতে চাই এইভাবে যে যারা বারবার বলছে যে মানুষের শক্তি, আচ্ছা, মির্জা ফখরুল ইসলাম সাহেব তো বিএনপির মহাসচিব, তিনিই তো বলেছিলেন যে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব আমাদের সাহস যোগাচ্ছে, আমরা বলিনি। তাহলে সেখানে জনগণ কোথায়? আচ্ছা, এখন প্রেশার, আমি আগে বলছি, এখনও বলছি, ভবিষ্যতেও থাকবে, সারা পৃথিবীতে প্রেশার থাকবে। নিশ্চয় মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যখন যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করলাম, তখন জামাত বিএনপি কীভাবে প্রেশার দিয়েছিল দেশের ভিতরে, এবং আমেরিকান সেই সময়ের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন তাদের ফাঁসি না দেওয়ার জন্য। তীব্র প্রেশার, সেই প্রেশার তো আমরা নত হইনি, কারণ আমরা মনে করেছি মুক্তিযুদ্ধ যদি সত্য হয় তাহলে যুদ্ধ অপরাধীও সত্য, তাদের বিচার হতে হবে। সে বিচারের জায়গা থেকে এইভাবে প্রেশার অতিক্রম করার নামই রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতা, দৃঢ়তা, যোগ্যতা, এবং সেইভাবে দেশ এবং যেটা শেষে বললেন যে চাপ উপেক্ষা করা, এবং সত্যিকার অর্থে চাপ যদি উপেক্ষা করা যায়, এবং সেটা যদি যারা চাপ উপেক্ষা করতে পারেন সত্য পথে দাঁড়িয়ে, সেই জায়গায় সেই চাপটা বরঞ্চ অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, যেটা বিভিন্ন সময় আমরা দেখেছি যে চাপই আসলে স্বৈরশাসককেও হটাতে পারে। এবং ম্যাচের কথা যেটা বললাম, যদি পাতানো ম্যাচও থাকে, আম্পায়ার থেকে শুরু করে সবকিছু যদি পক্ষেও থাকে, তারপরেও যদি দর্শক যারা গ্যালারিতে থাকেন তাদের যদি অনেক বেশি সমর্থন থাকে, সেখানেও অনেক সময় ম্যাচ বের হয়ে আসে। সেই জায়গাটায় আসলে মাঠ ছাড়া যাবে না, এটা জনগণও মনে করেন। জনগণের প্রতিও যারা রাজনীতি করছেন, রাজনীতিবিদরা, তাদের প্রতিও আসলে জনগণ এই আহ্বানই প্রতি মুহূর্তে জানাতে চায় যে আপনারা মাঠে থাকেন আমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমিনুল ইসলাম আমিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শেখ রবিউল আলম আপনাকে, এবং মাসরুর মাওলা আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা যারা ছিলেন আজকের এই আলোচনায়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে থাকবার জন্য। রাজনীতিতে সত্যিই আমাদের বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদরাই রাজনীতি করবেন, জনগণের স্বার্থে, জনগণের জন্য রাজনীতি করবেন। সেখানে কোনো বিদেশি শক্তি এক ধরনের চাপ দেখ বা তারা কোনো ধরনের হস্তক্ষেপ করুক, সেটা কখনোই আমাদের জন্য কাম্য নয়, আমরা কখনোই সেটা চাই না। এবং এই ধরনের আলোচনা বাংলাদেশের রাজনীতিতে উত্থাপিত হোক, সেটাও আমাদের প্রত্যাশিত
থাকে না, ভবিষ্যতে যাতে এ ধরনের বক্তব্য না আসুক, এখানে সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা হোক, আমরা সেই আশাবাদ রেখে আজকে শেষ করতে চাচ্ছি। আমরা সেভাবেই প্রতি মুহূর্তেই প্রত্যাশা রাখি, আর আমরা আজও রাখতে চাই বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু হোক, সমস্ত রাজনীতিবিদদের সেই সমন্বয়, এবং তারা যেন দিন শেষে জনগণের জন্যই রাজনীতি করেন, সমস্ত স্বার্থের ঊর্ধ্বে ওঠে, সেই প্রত্যাশায় শেষ করছে আজকের আয়োজন। ভালো থাকবেন, শুভরাত্রি।